আপনাদের সাথে খুবই পার্সোনাল একটা স্টোরি শেয়ার করি। সময়টা 2014 সাল। এসএসসি পরীক্ষার রেজাল্টের পর প্রথম নিজের কম্পিউটার হাতে পাই আমি, আর কম্পিউটার পেয়ে প্রথম গেম ইনস্টল করি অ্যাসাসিনস ক্রিড 2। এইটা আমার জন্য জাস্ট একটা গেম ছিল না, এটা আমার জন্য ছিল ইতিহাসের একটা গেটওয়ে। গেমের মধ্যে এজিও অদিতরে দ্য ফিরেনজিকে নিয়ে হিস্টোরিক্যাল সিটি ফ্লোরেন্সের রাস্তাঘাটে ঘুরে ঘুরে মিশন কমপ্লিট করতে করতে কোন সময় যে নিজেও ইতিহাসের মধ্যে ঢুকে গেছি তার ঠিক নাই। হয়তোবা সেই বয়সে ইতিহাসের ঝোঁকটা এই গেম থেকে না আসলে কোনোদিন হিস্ট্রি রিলেটেড ইউটিউবার হওয়ার কথা ভাবতাম না। আর আজকে প্রায় 10 বছর পর আমি সম্পূর্ণ একটা নতুন শহরে হাঁটাহাঁটি করছি। এইটাই সেই ফ্লোরেন্স, দ্য সিটি দ্যাট স্টার্টেড ইট অল ফর মি। এই ফ্লোরেন্সের কথা উঠলেই অনেকগুলো নাম চলে আসে, লিওনার্দো দা ভিঞ্চি, মিকেল অ্যাঞ্জেলো, বিজ্ঞানী গ্যালিলিও, আর মেইনলি রেনেসাস। হাজার হোক ইউরোপীয় রেনেসাসের জন্মস্থান বলে কথা, বাট আমার মতো হাজারো কিংবা লাখ লাখ গেমারের কাছে এই শহরটা ভার্চুয়ালি খুবই চেনা অ্যাসাসিনস ক্রিডের কারণে। আর তাই আজকের ভিডিওটা এ ট্রিবিউট টু অ্যাসাসিনস ক্রিড 2। সো হিয়ার হাউ দ্য ভিডিও উইল গো। আপনারা আমার হাতে একটা ম্যাপ দেখতে পাচ্ছেন, এইটাই অ্যাসাসিনস ক্রিড 2 এর ম্যাপ, অর্থাৎ একটা গেমের ম্যাপ, কিন্তু ফ্লোরেন্স শহরের। আজকে আমরা কোনো গুগল ম্যাপ না, এই ম্যাপটা ধরেই ফ্লোরেন্স শহরটা এক্সপ্লোর করার ট্রাই করব। আর প্রায় 10 বছর আগে আমার খেলা সেই গেমে এজিও চোখ দিয়ে না দেখে এবার নিজের চোখে ফ্লোরেন্সকে দেখবো। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য ম্যাপ ফার্স্ট। এই ম্যাপে বড় দাগে দেখা যাচ্ছে ফ্লোরেন্সকে 4টা ভাগে ভাগ করা। আমার যতদূর মনে পড়ে এই 4টা ভাগের একটা একটা করে ভাগ আনলক হতো গেমে। এজিও বড় বড় স্ট্রাকচারে বসে ইগল ভিশন দিয়ে স্ক্যান করতো আর মিশন কমপ্লিট করতো, আর তারপর অন্য এরিয়াগুলো খেলার জন্য আনলক হতো। আমরাও আজকে কিছুটা সেই রকম কাজই করব। আমার পক্ষে সবগুলো এরিয়াতে স্ক্যান দেওয়া পসিবল না, বাট আমরা যেটা করব এই ম্যাপ ধরে প্রত্যেকটা ভাগের একটা একটা করে মেইন বিল্ডিং এ যাব, আর তারপরই আমরা শহরের অন্য পার্টটায় যেতে পারবো। সো এই ভিডিওটাতে এই 4টা ভাগের মোট 4টা মনুমেন্ট দেখাবো আপনাদের, যেটা এই গেমেও ছিল। অ্যান্ড ইয়েস, এখনের দিনে গুগল ম্যাপ ওপেন করেন তাহলেও কিন্তু এই ম্যাপের সাথে এক্সাক্ট মিল পাবেন। কাজেই মোস্ট প্রবাবলি আমরা এই ম্যাপ দিয়েই ফ্লোরেন্সের হিস্টোরিক্যাল সেন্টার যেটা, সেটাকে কিছুটা হলেও এক্সপ্লোর করতে পারবো। আর আমাদের সিঙ্ক্রোনাইজ করার জন্য প্রথম জায়গাটা হচ্ছে প্রথম পোর্শনের এই বিল্ডিংটা, যেটা হচ্ছে ব্যাসিলিকা দি সান্তা মারিয়া নোভেলা। আমি মাত্রই ফ্লোরেন্স স্টেশনে আসলাম, যেটা আমাদের সেই অ্যাসাসিনস ক্রিড ম্যাপের বাম সাইডে একটা এলাকা হবে। এইখান থেকে আমরা আমাদের ফার্স্ট টার্গেট যাব, যেটা স্টেশনের মোটামুটি কাছেই। সো চলেন, লেটস গো দেয়ার। এই ভিডিওতে দেখবেন ফ্লোরেন্সে কিন্তু অনেকগুলো ব্যাসিলিকা আছে, তার মধ্যে এইটাই প্রথম যেটা 13th সেঞ্চুরিতে তৈরি করা হয়। ব্যাসিলিকা দি সান্তা মারিয়া নোভেলা শুধু একটা গির্জাই নয়, এটা কিন্তু বিজ্ঞান আর শিল্পকলার একটা মিটিং পয়েন্ট বলা যায়। 1572 সালে এখানে ফ্যাসাদে লাগানো হয়, যেটা ছিল পৃথিবীর প্রথম দিককার নিয়মও। মানে এই যন্ত্রটা সূর্যের ছায়া ট্র্যাক করত, আর এর সাহায্যেই ফ্লোরেন্সের জ্যোতির্বিদরা সোলার ক্যালেন্ডার স্টাডি করছিল। রেনেসাস যুগে এখান থেকেই উদ্ভাবনের আলো ঠিকরে পড়েছিল। তো আমাদের ফার্স্ট প্লেস সিঙ্ক্রোনাইজেশন ডান, আমাদের ম্যাপের সেকেন্ড পোর্শন এবার আনলকড। Now the second target is Basilica di Santa Croce di Firenze. আচ্ছা, এই সেকেন্ড প্লেসে যাওয়ার পথে আপনারাও কিভাবে এরকম বিশ্বের বিভিন্ন শহর এক্সপ্লোর করতে পারেন তেমন একটা সহজ উপায় বলে দেই, দ্যাট ইজ গোজায়ান। যেখানে এখন চলছে সিজন অফ ট্রাভেল, আর এই সিজন অফ ট্রাভেলের সময় আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং হোটেলে পেয়ে যাবেন অসংখ্য অফার্স। এইবারে আমাদের এই ট্যুর প্ল্যান করার সময় কিন্তু আমি দেখলাম গোজায়ানে ইন্টারন্যাশনাল ফ্লাইটের পাশাপাশি অনেক ইজিলি ইন্টারন্যাশনাল হোটেলগুলোও বুক করা যায়। আমি নিজেও কিন্তু আজকে রাতে ফ্লোরেন্সে থাকছি একটা হোটেল বুক করেই। আর আপনি যখন এই বুকিংগুলো করবেন মোস্ট প্রবাবলি আপনি বাংলাদেশেই থাকবেন, তাই এই সময় বুকিং রিলেটেড সব সাপোর্টগুলো কিন্তু খুবই দরকার হয়। গোজায়ান এই ক্ষেত্রে আপনাদের কিন্তু 24/7 সাপোর্ট দিবে, তাই আমার মতনই লিমিটলেস ভাবে প্ল্যান করার জন্য গোজায়ানের সাথেই থাকুন। ওকে, ইনাফ টক, আমরা আমাদের সেকেন্ড মনুমেন্টে চলে এসেছি। নাও লেটস সিনক্রোনাইজ দিস উইথ ইটস হিস্ট্রি। এইটা ইউরোপের সব থেকে বড় লেজেন্ডের চিরনিদ্রার জায়গা। মিকেল অ্যাঞ্জেলো, গ্যালিলিও আর ম্যাকিভিয়েলের মতো দুনিয়া বদলে দেওয়া সব মানুষের সমাধি এখানেই আছে। আর এই কারণে এই গির্জাটাকে বলা হয় টেম্পল অফ ইতালিয়ান গ্লোরিস, কারণ এইটা শুধু ইতিহাস না, পুরো একটা যুগের প্রতীক। ওকে, আমাদের দুইটা এরিয়া সিনক্রোনাইজ করা শেষ, অর্থাৎ এবার আমাদের জন্য আনলক হচ্ছে থার্ড প্লেসটা, যেটাই ফ্লোরেন্সের একদম মেইন সিটি সেন্টার, অর্থাৎ সব থেকে হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট প্লেস বলা যায়। আর এখানেই আছে বিখ্যাত ডোমো বা ক্যাথিড্রাল লা সান্তা মারিয়া দেল ফিওরে। চলেন সেখানে যাই। ক্যাথিড্রাল অফ সান্তা মারিয়া দেল ফিওরে বা ডুওমো। রেনেসাস বলতেই এই গির্জাটাকে বোঝানো হয়। এর গম্বুজটা, যেটা ব্রুনেলেসি ডিজাইন করেছিল, সেই সময়ের ইঞ্জিনিয়ারিং এর একটা অসম্ভব কাজ ছিল। কোনো স্ক্যাফোল্ডিং ছাড়া বানানো হয়েছিল এই বিশাল গম্বুজটা, যা আজকেও সারা পৃথিবীকে অবাক করে। এইটাই সেই ডুমো বা ফ্লোরেন্সের একদম মেইন সিটি সেন্টার। এটাকে কিন্তু বলা হয় ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল চার্চেস। গেমের মধ্যে এজিও যেমন একদম এটার মাথায় চড়ে পুরো ফ্লোরেন্স শহর স্ক্যান দেয়, বাস্তবে সেটা সম্ভব হলো না, কারণ এর ভেতরে টিকিট কেটে ঢোকার জন্যই যেই লম্বা লাইন পার হওয়া লাগতো সেটাই 3 থেকে 4 ঘন্টার বেশি চলে যেত।
আমার হাতে এত সময় ছিল না, তাই চলে যাচ্ছি এবার লাস্ট এরিয়ার দিকে। আর আমাদের লাস্ট এরিয়া যাওয়ার জন্য একটা ব্রিজ পার হওয়া লাগবে। হিস্টোরিক্যালি অনেক বড় বড় শহরের মতো ফ্লোরেন্সও একটা নদীর তীরেই। এই নদীর নাম হচ্ছে আর্নো, আর এইটাই হচ্ছে সেই নদীর ওপর ব্রিজ পন্টে ভেকিও। মজার ব্যাপার হচ্ছে এই ব্রিজটাও কিন্তু সেই আমলের একদম। অ্যাসাসিনস ক্রিড যারা খেলেছেন অসংখ্য মিশনের মাঝে এই ব্রিজটা দৌড়াদৌড়ি করেছেন, আমি একদম শিওর। বাট এইটা ছাড়াও এটা কিন্তু আরও একটা ইতিহাস আছে। ব্রিজটা শুরুর দিকে ছিল বুচার বা কসাইদের জন্য, অর্থাৎ এই ব্রিজের দুই পাশে সময় মাংসের দোকানপাটগুলো বসতো। কিন্তু তার পরবর্তীতে 1593 সালে ডিউক ফার্ডিনান্ড দ্য ফার্স্ট এই ব্রিজটাকে আরও উন্নতি করে, আর সেইটা গোল্ড এবং জুয়েলারি ট্রেডিং শপের জন্য একটা জায়গা হয়ে যায়, যেটা কিন্তু এখনও আছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এখানে সব ধরনের জুয়েলারি পাওয়া যায় মেনলি। তো ফ্লোরেন্সের জুয়েলারি ক্যাপিটাল বলা যায় এই একটা ব্রিজকে। আর আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন পুরো ইতালির বিভিন্ন বড় বড় শহরে বোম ফেলা হয়েছিল, সেই সময় কিন্তু এক্স্যাক্ট এই ব্রিজটাকে আলাদাভাবে ছেড়ে দেওয়া হয় যাতে এটার কোনো ড্যামেজ না হয়। এবং অনেক সোর্সের মতে অ্যাডলফ হিটলার নাকি নিজেই এই অর্ডারটা করেছিলেন যাতে এই ব্রিজটার কিছু না হয়, কারণ এর হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স। ওকে, আমরা নদী পার হয়ে এই পাশে চলে এসেছি, আর এই পেছনে যেটা দেখতে পাচ্ছেন এইটাই আমাদের এজিওর ম্যাপের লাস্ট এরিয়ার একটা অংশ। আমার পেছনের জায়গাটাকে বলা হয় প্যালাজো পিত্তি। এইটা ফ্লোরেন্সের সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি মেডিচির রেসিডেন্স ছিল। এই মেডিচি কারা এবং তাদের নিয়ে আমার আর খালিদ ফারহান ভাইয়ের একসাথে একটা ভিডিও আছে, বেশ পুরাতন, দেখে আসতে পারেন আপনারা। ভিডিওটা বেশ ইন্টারেস্টিং ছিল। তো যাই হোক, বুঝতেই পারছেন এই পুরো ইতালির বা পুরো ইউরোপিয়ান রেনেসাস এই প্যালেসটাকে কেন্দ্র করেই চলেছে। এখান থেকে অসংখ্য আর্টিস্টদের স্পন্সর করা হয়েছে। আর আজকের দিনে এটা একটা আর্ট মিউজিয়াম, কিন্তু এইটাই দেয় ওয়ান অফ দ্য বেস্ট ভিউজ ফ্রম ফ্লোরেন্স। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও। পার্সোনালি এই ভিডিওটা যেমনই পারফর্ম করুক আমার হার্টের খুবই কাছে হয়ে থাকবে, কারণ ভাই আমি এই শহরটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি জীবনে। আর বলতে গেলে আমার হিস্ট্রির প্রতি যে ইন্টারেস্ট সেটা এই শহরের কারণেই অনেকটা এসেছে, যদিও ভার্চুয়ালি, বাট এখন রিয়েলি এসে দেখছি। বাট আমার সবসময় এই শহরটা একবার হলেও ঘুরে দেখার ইচ্ছা ছিল, এইবার সেটা হয়ে গেল প্রায় 10 বছর পর। আর আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের নিজেদের এরকম লিস্টে এরকম কোন কোন শহর আছে যেগুলো আপনি একবার হলেও ঘুরে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর ঘোরার ইচ্ছা থাকলে এখনই প্ল্যান করা শুরু করতে পারেন গোজায়ানের সাথে। কে জানে, আমার মতো হয়তো 10 বছর ওয়েট করা নাও লাগতে পারে। সো টাটা।